আলাইকুম। আমি কাজী মশরুল হুদা, লিটল বাংলাদেশ, হলিউড, ক্যালিফোর্নিয়া থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ হুদা। শুরু করছি ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ হুদা। আমাদের মাঝে গেস্ট হিসাবে উপস্থিত হয়েছেন ঘনশ্যাম চেজারা। আজকের বিষয় মাস্ক। আমরা এই টেবিলের উপরে অনেক মাস্ক দেখতে পাচ্ছেন। এই মাস্কগুলো এখন আমাদের বলতে পারি যে বর্তমান ভ্যাকসিনেশন, বিকজ ভ্যাকসিনেশনের আগে এই প্রিভেনশনই হচ্ছে মাস্ক। বিগত ৮-৯ মাস ধরে এই মাস্কের ব্যবহার চলছে এবং হয়তো আগামী আরও ১ বছর চলবে, অথবা এটা একটা ট্র্যাডিশনে দাঁড়িয়ে যেতে পারে। সে বিষয় নিয়ে আমি আলাপ করব ঘনশ্যাম চেজারার সাথে। ওনার সাথে বাংলাদেশের, উনি একটা ভারতীয় নাগরিক, কিন্তু বাংলাদেশের সাথে ওনার সম্পর্ক রয়েছে একটা নিবিড় সম্পর্ক, যেটা নিয়েও আমরা আলোচনা করব। তো আদাব দাদা। নমস্কার। আপনার এই আমরা যে এনসি, কারণ আমরা জানি যে আপনি সেই প্রথম থেকে এই মাস্কগুলো তৈরি করছিলেন, করে কমিউনিটির জন্য, এই মানব কল্যাণের জন্য আপনি এই মাস্কগুলো বিতরণ করেছেন। সেই বিষয়ে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন এবং কি কি করেছেন। এখন তো এটা খুবই বরঞ্চ, যখন এই মার্চের লাস্ট উইকে, আই থিঙ্ক এটা 22 তারিখ হবে কি 24 তারিখ হবে, ডিক্লেয়ার হলো যে সবকিছু লকডাউন হয়ে যাবে, দোকান টোকান খোলা হবে না। বাড়িতে বসেছিলাম। আমার ছেলে সন্দীপ হোদকাসা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এ বললো, বাবা মাস্ক তো কোথাও পাওয়া যাচ্ছে না, কি করা যায়? তো জায়গায় একটা মাস্ক কোথাও একটা পেয়েছিল, তখন বলছে $7 না $8 নিয়েছিল। বলো, বাবা এই মাস্ক তৈরি করতে পারবেন? হ্যাঁ, তৈরি করতে পারবো। কাপড় বাজারে দোকান টোকান খোলা নেই। কিন্তু 2008-এ যখন আমি লস অ্যাঞ্জেলেস এসেছিলাম, অ্যাঙ্গাস ইউএসএ বলে একটা কোম্পানি নিউ ইয়র্কে বেশ কিছু ফ্যাব্রিক তারা ডিসকার্ড করে দিয়ে ফেলে দিতে চাইছিল, এবং সেগুলো 50% সিল্ক। আমি বললাম, ইউপিএস চার্জ আমি দিয়ে দিচ্ছি, ওগুলো আমাকে পাঠিয়ে দাও। আমি সেইগুলো রেখেছিলাম। তো সেই কাপড়গুলো না, আমার ওয়ার হাউসে একটা করে রেখেছিলাম। তো বিগত 2011 থেকে কমিউনিটি সার্ভিসে, পূজা মণ্ডপ, ডেকোরেশনস বা শহীদ মিনার করা বা এসবের জন্য আমি সেগুলো ব্যবহার করতাম। তখন আমি বললাম যে দোকানে পড়ে আছে, ওগুলো নিয়ে আসতে পারবো। ছেলে আমার এসে দোকান থেকে নিয়ে গেল এবং ছেলেই কাটলো। প্রথম ইন্সপিরেশন তারই, সেই হচ্ছে দেখলো যে কিভাবে মাস্ক তৈরি করা যায়, ট্রায়াল করা গেল, নিজের চেষ্টা করলো, এবং পরে সে দেখলো যে 10 মিনিটে একটা মাস্ক তৈরি করা যায়। তো 100টা মাস্ক তৈরি করে আমি তৈরি করি, এবং আমার মনে হয় আমি ঘরে বসে রেগুলার মেশিন, এবং সেই মেশিনটা সেলাই মেশিন, রেগুলার হোম সিঙ্গার মেশিন, এবং 1 বছর থেকে ওটা ব্যবহার হয়নি। কারণ তার কারণ আমরা দেশে ব্যবহার করি যে হাত চালানো অন্যান্য মেশিন, সিঙ্গার মেশিন, হ্যান্ড দিয়ে। তো সুতো পরাতে কেউ জানে না। তো যাই হোক, আমার ম্যানুয়াল দেখে আমি তারা বললো যে বাবা এটা হেল্প করো। আমি সুতো পরালাম, চালালাম, দেখলাম চলছে, সেলাই করলাম। প্রথম সপ্তাহে 100 থেকে 150 মাস তৈরি করলাম। এখন মাছগুলো দিতে হবে, তো তখন তো ভয়ে কেউ বাইরে বেরোতে চায় না। আমি সবচেয়ে আগে আমার যদ্দূর মনে সৈয়দ আমি হোসেন বাবুকে ফোন করলাম। আমরা দেখুন এরকম মাস্ক তৈরি করেছি, আপনাদের কাউরে যদি লাগে তো নিয়ে যেতাম। উনি আসলেন, নিয়ে গেলেন, এবং ওনারও ভালো লাগলো। তারপর হচ্ছে আমাদের পাড়াতে যে 99 স্টোর রয়েছে বালি, তাকে 100টা মাস্ক দাম, ভাই এই মাস্কগুলো তুমি বিক্রি করবে না। তাকে কন্ডিশন দেওয়া হয়েছিল যে তুমি বিক্রি করবে না, ফ্রিতে দেবে কাস্টমারদের। তারপর হচ্ছে বিপুল সাহা বলে একজন আছে, তার দোকান ছিল, তাকে আমি বললাম, ভাই তুমি
এসে নিয়ে যাও 25টা মাস্ক দোকানে রাখো, কিন্তু বিক্রি করবে না, তুমি এমনি কেউ বিক্রি করেন না, কেউ বিক্রি করেনি। আর আপনি তো বসবাস করেন লিটল বাংলাদেশে। হ্যাঁ, লিটল বাংলাদেশে। তখন তারপর হচ্ছে যে সব কমিউনিটি আছে, রাজীব কুন্ডুকে ডাকলাম, বললাম, দিলাম নিয়ে গেল। এবং তার সৈয়দ হোসেন বাবু, বাবু ভাই বলে আমি ওকে, বাবু ভাই অনেকবার এসে উনি রিভার সাইডে অন্যান্য জায়গায় দিয়েছেন। তখন ঠিক সেই সময় আমি এই ছবিগুলো ডক্টর সুকৃত মুখার্জিকে পাঠিয়েছিলাম। আপনি চেনেন ডক্টর সুকৃত মুখার্জি? উনি ডক্টরেট রিসার্চ করেন হসপিটাল। তো উনি বললেন, আপনি তো অতি সুন্দর জিনিস করেছেন, আমাদের হসপিটালে তো আউট পেশেন্টসের জন্য মাস্ক একটাও নেই, আপনি কি দিতে পারবেন? বলো কত চিজ? বলো 500 মাস্ক। বলো একদিনে তো পারবো না, এগুলো আমাদের গোটা ফ্যামিলি, সবগুলো, আমি, আমার ওয়াইফ, সেও ছেলে, সেই সেলাই করে আমি কেটে দিই। তখন সুজিত বাবুকে আমি 200 মাস্ক দিই, এবং উনি জুনিয়র মার্টিন লুথার কিং হসপিটালে আউট পেশেন্ট হিসেবে দেন। তারপর উনি আবার আরেকটা হসপিটাল অরেঞ্জ কাউন্টিতে আছে, স্যার ডেভিড কি হসপিটাল, সেখানে উনি দিলেন। তারপরে উনি বললেন আমাকে পুলিশ ডিপার্টমেন্টে মাস্ক নিয়ে দিতে হবে, আমি ওনাকে প্রায় 200-300 মাস্ক দিয়েছি। এরপরে একজন ইন্ডিয়ান আছে, সে আইটি নার্স কোন হসপিটালে, সে রেড লাইনে হয়তো চেক করে, সে বলে আমাকে 500 মাস্ক, এবং আমি সমস্ত মেটেরিয়াল আমি সেলাই করি এবং তাদের দিই। এইভাবে আমার দিন চলেছে। এবং যে সময় মাস্ক পেয়েছিলাম, সত্যিই বাজারে কোনো মাস্ক ছিল না। প্রায় ধরুন 3000-এর মতন তো মাস্ক আমি ডিস্ট্রিবিউট করেছি। আর এমনি কমিউনিটিতে কোনো ইভেন্টে করেছেন? কমিউনিটি ইভেন্টে হচ্ছে যে, তখন তো কোনো ইভেন্ট ছিল না, হচ্ছিল না। শেষে দুর্গাপুজো হলো, তাই দেখলাম যে দুর্গাপুজোতে হিন্দু মুসলমান সকলেই আসেন, সকলেই সেজে গুজে আসেন। এখন বেনারসি শাড়ি পরবে, সুন্দর শাড়ি পরবে, তাতে যদি মেড ইন চায়না ওই $1 মাছ কিরকম লাগবে। তো আমি তাই এই জড়িবুটি, এই যে যেমন দেখছেন, এই মাস্ক আমি তখন মহিলাদের জন্য, হ্যাঁ মহিলাদের জন্য প্রায় 300-350 পিস তৈরি করে এই সমস্ত যারা পূজা মণ্ডপে আছে তাদের আমি ডিস্ট্রিবিউট করেছি। কাউকে 100 দিয়েছি, কাউকে 50 দিয়েছি। এবং এখানে বিভিন্ন ধরনের আমেরিকান মাস্ক আছে। হ্যাঁ, তারপর যেমন যখন যে হয়েছে, যেমন 4th of July এর আগে বোধহয় আপনি বলেছিলাম আমেরিকান ফ্ল্যাগের মাস্ক হতে পারে না, হতে পারে। তখন একটা দোকান বেশ খুলছিল, পাওয়া যাচ্ছিল, তাই আমি আমেরিকান ফ্ল্যাগ করলাম। তারপর আপনি বললেন যে বোধহয় একটা অনুষ্ঠান আছে, বাংলাদেশ একদিকে আরেকদিকে আমেরিকান ফ্ল্যাগ, সেটাও করেছি। আপনাদের দিয়ে অনেক কাস্টম মেড ফ্ল্যাগ তৈরি করেছেন। এরপরে হচ্ছে যে যখন আসতো, আমি ফেসবুকে মাঝে মাঝে দিতাম, ওয়াশিংটন থেকে এক ভদ্রমহিলা, তার বাবা পজিটিভ, বাবা বেরিয়ে এসছে, মা পজিটিভ, সে বেরিয়েছে, সে নিজে পজিটিভ, এবং সে আমার দোকানের কাস্টমার বললো যে এরকম মাস্ক পাওয়া যাচ্ছে না, তুমি কি কিছু দিতে পারবে? তাই আমি 200 মাস্ক তাকেও পাঠিয়েছি ওয়াশিংটনে, এবং সে ডিস্ট্রিবিউট করছে। এবং তারা বলে যে মাস্ক, এই যে 500-3000 মাস্ক করেছেন, আপনার করতে বিরক্ত লাগেনি? না, এখন একটা ধরনের একটা নেশার মতন হয়ে গেছে। ধরুন কাজকর্ম করার পর বাড়ি যখন যাই, করার কি আছে, কোয়ারেন্টাইনে বসে থাকা, চিন্তা করা, ফেসবুকে সময় পাস করা। তাই ভাবলাম যে আমি 4:30টার সময় দোকান থেকে বেরোই, 5টার সময় এসে বাড়ি পৌঁছায়, আধ ঘন্টায় স্নান সেরে নিই, ওয়াইফও সেরে নেয়। আমি 6টার সময় এগুলো কাপড় কেটে ওয়াইফ রাত্রে 12টা-1টা পর্যন্ত সেলাই করে। এবং তারপরের দিন কেউ যদি আসে চাই তাদের দিয়ে দিই, তা নাহলে দোকানে রেখেছি। যারা অনেক সময় দেখি সিটির ছেলেপেলেরা যারা আছে, কাজ করে, ক্লিনিং কাজ করে, মুখে কোনো মাস্ক নেই, আমি তখন তাদের ডেকে বলে, হে ভাই মাস্ক ব্যবহার করো। তো তাদেরকে ওই দিয়ে শিখিয়েছেন? হ্যাঁ, তাদের দিই আমি, সকলে এখনো দিই। এই তো এখন রিসেন্টলি হচ্ছে কে বললো যেন আমাকে মাস্ক লাগবে, এই ক্যান্সার
সার্ভাইভার এক মহিলা, আরো এখানে আছে ওই যে বাচ্চাদের জন্য ও বাচ্চাদের জন্য করেছে। হ্যাঁ, বাচ্চাদের তো এখন সাইজের ডিফারেন্স আছে, তবুও যে কেউ যদি বলে যে বাচ্চাদের লাগবে, তো ক্যান্সার সার্ভাইভার মহিলা যখন দেখলেন যে আমার মাস্ক মানে প্যাটার্ন ফিটিং এগুলো ভালো বলে অনেক আমি স্টাইলটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমার স্টাইল হচ্ছে ডিফারেন্ট, এবং এটা কারো আমি ইন্ডিয়াতেও পাঠিয়েছি, কেউ গিয়েছিল নিয়ে গিয়েছিল, এবং ওখানে ডাক্তাররাও দেখে আশ্চর্য যে মাস্ক তো ইন্ডিয়াতে কেউ তৈরি করে না, কোত্থেকে এসছে। তো বলে যে আমেরিকা থেকে, আমার যাই হোক যে যার রিলেটিভ সেই রকম ভাবে পরিচয়। যে এটা কোনো ফ্যাক্টরিতে না, আপনার বাসা থেকে তৈরি হয়েছে? সমস্ত বাসা থেকে। আমাদের ক্যাপাসিটি হাজব্যান্ড ওয়াইফ মিলে আমরা প্রতিদিন 36 থেকে 40টা মাস সন্ধ্যে 6টা থেকে আরম্ভ করে রাত্রি 12টা পর্যন্ত সেবাই করি। এখনো করেন? এখন করি। এটা একটা নেশা হয়ে গেছে। এটা একটা নেশা হয়ে গেছে। এবং এটা নিজের খরচে করেন? নিজের খরচে। এবং বিনামূল্যে? বিনামূল্যে দিই, এবং কেউ যদি কাপড় এনে দেয় তাদের ডিজাইন অনুযায়ী করে দিই। এবং এই যে বাবু মশাই ব্যবসায়িক হিসাবে আপনি এখনো নেননি? ব্যবসায় হিসেবে দেখুন, ফুল ফ্লেজে ব্যবসায় হিসেবে আমি নিই না। তার কারণ হচ্ছে যে দেখুন, ব্যবসা যদি নিতে হতো তাহলে যে সময় মাস ছিল না, $5 হোলসেলে বিক্রি হচ্ছিল, সে সময় আমি 2000 মাস 3000 মাস দিয়েছি, তো $10,000 থেকে $15,000 তখনই করতে পারতাম। তখন যখন লোভ হয়নি, এখন আর খুব একটা লোভ। এটা একটা কি আপনার মানবতার? হ্যাঁ, আচ্ছা, যে যা দিয়ে যায় সেটা আলাদা ব্যাপার। কারণ নাকি চাই ধরুন যে 100 মাস নিচ্ছে, বলে তো আপনার তো মেটেরিয়াল লেগেছে, পরিশ্রম না হয় আপনি দিলেন, আমি এনে নিই। এবং তারা নিজেকে সুস্থ মনে করে যে আমি অ্যাটলিস্ট মেটেরিয়ালটা দিয়েছি, এবং তারা মেটেরিয়াল এসে দিয়ে দেয়। কেউ দেয়, কেউ দেয় না। দুই মহিলা। আপনাকে আমি কোনো সময় না করতে দেখিনি কাউকে। আমাকে কোনো জিনিসের আপনি কোনোদিন কাউকে না, কেউ যদি বলে যে এটা হবে, আমি কোনোদিন কাউকে না বলিনি। এই যে রিসেন্টলি আপনি যখন বললেন যে আলপনা আঁকতে পারবেন, আমি তো কোনোদিন ড্রয়িং করিনি আর শিখিও নি, কিন্তু আপনি তো আলপনা করে দিলেন। হ্যাঁ, তো এখন ওই যে হ্যাঁ আপনাকে বলেছি, এখন লজ্জা লাগছে আপনাকে, হুদা ভাইকে তো আমি হ্যাঁ বললাম। এটা সব আমার বৌমা, মানে আমার ছেলের বউ খুব ভালো আর্টিস্ট, কিন্তু সে দুটো চাকরি করে বাড়িতে বসে, সে পিটির পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে, আমি তাকে ডিস্টার্ব না করি। তো হঠাৎ মাথায় ঢুকলো, আপনাকে তাহলে বলেই দিই কিভাবে জিনিসটা করেছি। আমি ছোটবেলায়, আমার বাড়ি হচ্ছে দুবরাজপুর, বীরভূম জেলা, বক্রেশ্বরে। তো এই পূজার সময়, সরস্বতী পুজো বলুন, বিশ্বকর্মা পুজো বলুন, বা ইভেন তাজিয়ার সময়, আমি তাজিয়াতে অনেকবার গিয়েছি, আমার খুব ভালো লেগেছে। তাজিয়ার সময় ওই আমাদের ওই ফুল তৈরি করা কাগজ হয় না, ওই কাগজ ফুঁড়ে কাঁচি দিয়ে কেটে লম্বা করে ব্যানারের মতো লাগিয়ে দেওয়া হয়ে গেল। আমার ওই টেকনোলজিটা মনে পড়লো। এখন আপনি সাইজ বলেছিলেন যে 4 ফুট মিনিমাম চাই সার্কেলটা, এখন এত বড় কাটবো, তখন কিন্তু ওই টেকনোলজিটা মনে ছিল ছোটবেলা, যে এইভাবে ওরা যদি কাগজ কাটতে পারে। তখন আমি কি করলাম, একটা আগে কাপড়ের সার্কেল করলাম, সার্কেল করে ডিজাইন করলাম, আর ঠিক ওই প্রসেসেই কাটলাম, এবং ওটাকে খুললাম, খুলে দেখলাম এটা সুন্দর জিওমেট্রিক্যাল ড্রয়িং হয়ে গিয়েছে। এবং সেটাই তারা পুজোতে লাগিয়েছিলাম, এবং ওই কার্পেটের ওপরে পেস্ট করে দিলাম, দেখে মনে হচ্ছে যেন এটা কার্পেট ডিজাইনই করা হয়েছে। তখন আমি, আপনি পরে যখন বললেন যে আলপনা লাগবে, হয়তো ওটা দেখি বললেন, তখন ওই প্রসেসটা আমার জানা ছিল। তো সঙ্গে সঙ্গে কাপড়ে যদি করি, তাহলে পেন্ট করলে কাপড় পেনিট্রেট হয়ে রং চলে যাবে। তখন কি করা যায়, প্লাস্টিক, তখন বাজারে টেবিলের উপরে বেছাবার জন্য প্লাস্টিক বা ডাইনিং টেবিলের ওই ওর ওয়েট গুলো বেশ ভালো হয়, 56 ইঞ্চকে ফোল্ড করেছি, ও 8 বার ফোল্ড করে ছোট্ট একটা স্ট্রিপ, এবং ওটা কাঁচি দিয়ে কেটে যে অংশটা বার করেছে খুলে দেয় ডিজাইন। এবং আপনিও দেখেছেন যে ওটা তো কেমন লাগলো, সে এখন আপনিই বলবেন ভালো। আচ্ছা, আপনি কি মনে করেন কি যে এই যে ভ্যাকসিনেশন আসলে পারে, তো সবার মধ্যে ভ্যাকসিনেশন প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, তখন কি মাস্কটা থাকবে না? মাস্ক একটা এখন বছর 2 মধ্যে তো এটা মানুষের মধ্যে প্র্যাকটিস করতে, আপনি সেটা দেখুন, এটা মাস্ক
আমাদের দেশে আগেও ছিল। হ্যাঁ, আমি যখন 2011 সালে বাংলাদেশে গিয়েছিলাম তখন কিন্তু মাস্ক ব্যবহার করতো, বা সবাই না, কিছু, এটা কিন্তু পলিউশনের জন্য। পলিউশন, আমি আরো অতীতে বলি, জৈন ধর্মতে যান, নারী পুরুষ নির্বিশেষে তারা একটা সাদা কাপড় দিয়ে মুখ দিয়ে মাস্ক ঢাকা থাকে। এখন এমনি যদি মাস্ক তাদের বলে যে ব্যবহার করতে, কেউ করবে না। তাদের বলা হতো তুমি নিঃশ্বাস প্রশ্বাস নেবে, তাহলে আবহাওয়াতে যে কীটাণু আছে তারা মারা যাবে। সুতরাং তুমি যদি ব্যবহার করো তাহলে তোমার গরম, তো তুমি দোষী হবে না, তোমার উষ্ণ নিঃশ্বাস ফেলবে, তাতে যাতে কেউ মারা না যায়। কীটাণু, কেউ মানে মানুষ হবে না, কীটাণু। এখন এটা যদি উল্টোই নেন, যে তারা কিন্তু বলতে চেয়েছিল বাতাসের মধ্যে যে কীটাণু আছে সেগুলো তুমি নিঃশ্বাস প্রশ্বাসের সময় তোমার মধ্যে আসবে না, কিন্তু জৈন ধর্মের মধ্যে সেই মাস্ক আছে। আছে না? হ্যাঁ আছে। আমাদের ভিতরে তো বোরখার ঢাকা আছে। বোরখা তো হলো শুধু নারীদের জন্য, পুরুষদের জন্য পুরুষরাও কি জৈনতে আছে? হ্যাঁ, পুরুষরাও জৈনরা আছে। পুরুষরা জৈনরা পুরুষ নির্বিশেষে তারা মাস্ক ব্যবহার করে, এখনো করে, সে তুলনায় এবারে হচ্ছে যে এটা স্বাভাবিক, মাস্ক আগেও ব্যবহার হতো, হসপিটালে তো হতোই, এমনিও যখন কাজকর্ম করে ধুলো বালি সিমেন্ট, যারা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে তখন মাস্ক নেই তো কি করে, গামছা। এখন আমরা মুখে গামছা বাঁধছি তো, এই তো দেখুন মুখে তো গামছাই বাঁধা হলো না, এটা গামছা দিয়ে তৈরি করা, এটা গামছা দিয়ে তৈরি করা। তা এটা থাকবে। আমি যখন ভালো আপনার এই এখানে কিন্তু এরকম 10 বছর আগেও জাপানিজরা কিন্তু পরতো, এই যে ওখান থেকে জাপান থেকে বেড়াতে আসতো, তখন মাস্ক দেখে আমার কাছে অবাক লাগতো, কি মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে এটা। হ্যাঁ, তারা শুধু মাস্ক নয়, তারা হচ্ছে কাপড়ের তৈরি করা গ্লাভস পরতো। তার কারণ হচ্ছে যে তারা কেউ যদি টাচ করেছে সে জায়গাতে টাচ করলে সেই ব্যাধি আসতে পারে। আমার মনে পড়ে আমি যখন ক্লাস 3-4-এ পড়তাম, 5-এ যখন পড়তাম, তার মানে কথাটা 1957 আগেকার কথা, তখন বাবা কাকা বা ওই ধরনের বয়সী যারা ছিলেন তাদের স্কুলের মাস্টারমশাই শুনেছি যে জাপানে আমাদের দেশীয়, তখন তো বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া একই ছিল, আমাদের দেশীয় ওদের দেশে পুকুরে যদি যে ঘাটে স্নান করবে, জাপানিরা সেই ঘাটেও স্নান করত না, এরকম ছিল। তবে আমি দেখেন জাপানিজরা মাস্ক পরতো, গ্লাভস পরতো, যে জিনিসটা এখন বাধ্যতামূলক করছে। এখন একটা জাপানিজ মহিলা আছে, সে আমাকে ফ্যাব্রিক দিয়ে যায় এবং ফ্যাব্রিক দিয়ে তাকে তৈরি করে দেয়, সে নিজে বলে, সে নিজে স্টিচ করতে জানে, কিন্তু বলে আমার যেটা হয়েছে তার হচ্ছে আমার এই যে দেখছেন না যে এটা নাকের উপরে এই যে গোল হয়ে বসে এটাকে নাকটাকে ধরে রাখে, এখানে যদি আবার একটা তারের কোচে লাগিয়ে দেওয়া যায় লক, তাহলে আপনি নাকটা টিপে দেবেন, তাহলে নেমে আসবে না। তবে মাস্কটা সাধারণ সময়ে ভালো, আপনি এমনি ডাউনটাউনে যান না, রাস্তার ধারে যত সব পট লাগিয়েছে, পাশ দিয়ে যখন যান কত দুর্গন্ধ পান, তাহলে ওই দুর্গন্ধের সঙ্গে কি আপনি কীটাণু আসছে না? আসছে, কীটাণু আসছে। সুতরাং আপনি যদি মাস্ক ব্যবহার করেন তাহলে সে প্রতিরোধ করছে। আমি মনে করি কি যে এই যদিও আপনার ভ্যাকসিনেশন আসে, তারপরেও এটা কতগুলো কারণে থেকে যাবে, যেমন কীটাণুর কথা বললেন, যে মাস্কের নিঃশ্বাস প্রশ্বাসকে নিজের মধ্যে রেখে দেওয়া, আর ফ্যাশন হিসাবেও কিন্তু এখন চলে আসছে। হ্যাঁ, ফ্যাশন হিসেবে চলে আসছে। এই যে মহিলাদের মাস্ক পরাটা আমি উৎসাহটা পেয়েছিলাম, যে জার্মান চ্যান্সেলর মহিলা উনি একটা লাল শার্ট মানে ড্রেস পরে ওনার একটা ডিজাইনার মাস্ক, লাল রঙের মাস্ক লাগিয়ে উনি প্রথম খোদাও লেকচার দিচ্ছিলেন। তখন আমি মহিলাদের জন্য তাদের আমি শাড়ি থেকে কেটে তৈরি করেছি, শাড়ি থেকে এগুলো করে তখন মহিলাদের জন্য তারা ড্রেসের সঙ্গে পরবে। এবং আমার সিল্ক প্রচুর পড়ছিলাম, সিল্কের মাস্ক করেছি, এটা প্রচুর, কিন্তু ওই যে পুজো করবেন বলে এই আমি পুজোর ড্রেসের সঙ্গে এই চাইনিজ মাস্ক ব্যবহার করবো কিরকম আমাকে
এই রঙের করবেন, তো উনি যে রঙের চেয়েছেন আমি সেই রঙের তাকে এবং ফ্যাশন তাছাড়া আরেকটা জিনিস কি জানেন, একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রত্যেকে তাদের এই গুচি, তারা গুচির মনোগ্রাম দিচ্ছে, দিয়ে এরা গুচি দিচ্ছে না, এটা হচ্ছে ডাউনটাউনে যখন কিছু এদের অনেকে দেখুন, আমার মনে হয় চায়নার চেয়ে এখানে এই দেশের যারা আমাদের পাশের নেবারে মেক্সিকান গোতামালা পিপল যারা আছে, যারা কর্মঠ এবং তারা কাজ করতে লজ্জা পায় না, তারা কিন্তু প্রচুর এভাবে মাছ তৈরি করে গোটা ইউএসএ তে তারা কিন্তু সাপ্লাই করে নিজেদের নিজ লোকালিটিতে। তখন তারা কিছু লোক ওটা সুযোগ বোঝে, আর ক্রেজি বাজারে ফ্যাব্রিক পাওয়া যায় নানান ব্র্যান্ড নেমের, কারোর নাম নিয়ে লাভটা কি, ওই ব্র্যান্ড নেমের কাপড় নিয়ে আসে মাছ কেটে বিক্রি করে, তো লোকে ওটাকে ব্যবহার করে। কিন্তু আগে হলো আসেও কোনো ব্র্যান্ড নেম কোম্পানির থেকে নয়, অ্যাডভার্টাইজমেন্ট নয়। না এমনি দেখেন এই যে নির্বাচনের সময়ও ক্যান্ডিডেটদের নাম দিয়ে এই দেখুন এই যে এটা ল্যাকার্সের কালার, এখন ল্যাকার্সের হচ্ছে এই কালারের সঙ্গে এক ভালো লোক ল্যাকারের উনি করবেন, আমাকে ফ্যাব্রিক দিয়ে গেলেন, আমি তাদের ক্লাবের কোনো মানে তাদের কালারটাই হচ্ছে একদিকে নীল একদিকে হলুদ এবং সেরকম। তারপরে যখন এই পুজোর সময় এটা করলাম, রুমাল দিয়েও করা হয়েছে, সবকিছু। এই যে যখন এখন ক্যান্সার পেশেন্ট অন্য রং ভালো লাগে না, যদিও এটা বাচ্চাদের, আমি বড় তৈরি ক্যান্সার, এবং যারা ক্যান্সার সার্ভাইভ হয় সেসব লোক এসে নিয়ে যায়, এবং যেসব নার্স দু একজন আছে যারা ক্যান্সার হসপিটাল বা ক্যান্সার পেশেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাদের হ্যাপি রাখার জন্য তারা তখন তাদের অনুযায়ী। তো আমরা আমার মনে হয় কি যে আমরা মনে করি যে এই মাস্কটা ভ্যাকসিনেশন চলে গেলেও রাখা উচিত নিজের নিরাপত্তার জন্য, এবং এটা ফ্যাশন হিসাবে হোক আর যেভাবে হোক নিজের নিরাপত্তা, এটা নিজের নিরাপত্তা। আমাদের এখানে আমাদের মানে ইউএসএ তে আমাদের দেশ, এটাই আমাদের দেশ, আমার এখানেও বলছে, ভারতের থেকেও কয়েকজন ডাক্তারের আমি ইন্টারভিউ শুনেছি, তারা বলছে মাস্ক অ্যাটলিস্ট 2 বছর মিনিমাম, এবং তারপর মানুষের একটা অভ্যাসও হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু অনেকে আবার পড়ে না, কতগুলো রাজনৈতিক কারণে পড়ে না, আবার পড়ে না যে তারা কেয়ারলেস ইগনোর। তবে দেখুন, আমি মাস্ক তৈরি করেছি, আমি কিন্তু পাঞ্চুয়াল বা রেগুলার ছিলাম না মাস্ক ব্যবহারটা, তার হচ্ছে এতে নিঃশ্বাস প্রশ্বাস নিতে একটু অসুবিধা হয়, সিঁড়ি থেকে ওপর নিচে ওঠা নামা করার সময় নিঃশ্বাস বেশি এবং না হাঁপানি নেই এমনিও ধরুন। তারপর হচ্ছে সবসময় মাস্ক যখন ব্যবহার করুন, আপনি অক্সিজেন নিলেন, কার্বন ডাইঅক্সাইড আপনি ছাড়ছেন, তো আপনার সেই মাস্ক কভার করে ওই জায়গাতেই সার্কুলেট করছে, তখন আবার ইমিডিয়েট আপনি নিচ্ছেন, তাহলে কার্বন ডাইঅক্সাইডই তো আপনি আবার গ্রহণ করছেন। সেই জন্য মাস্কটা সবসময় ব্যবহার, যখন আপনি ক্লোজ, যেমন আমরা আছি, কিন্তু আপনার এত এই কাপড়ের ইয়ে দিয়ে তো বেড়ে যাচ্ছে, ফিল্টারেড হয়ে যাচ্ছে। গাড়ি যখন চালাবেন তখন মাস্ক ব্যবহার করা দরকার ভেতরে। না হ্যাঁ, আপনি যখন মানুষের সাথে মানুষের সঙ্গে যখন যোগাযোগ, দেখুন এটা অনেক সুবিধাও আছে, যদিও এটা এই জানেন না ইন্টারভিউর সময় এগুলো বলা উচিত কি উচিত না, যারা বয়স্ক হয়ে গিয়েছে 40-45-এর উপরে, দাঁতের অসুবিধা আছে, নানা ধরনের, তাহলে কারোর সঙ্গে কথা বললে তার মাসের যে দুর্গন্ধ আছে, প্রতিরোধ হয়, কিন্তু কাউকে আপনি বলতে পারবেন না, আপনি এক পা পিছিয়েও যেতে পারছেন না, তাহলে সে বুঝতে পারবে, সে মাইন্ড করতে পারে, মাইন্ড সে বুঝতে পারবে অটোমেটিক যে আপনি এই জন্য পিছিয়ে গিয়েছেন। সুতরাং এটা যদি ব্যবহার করা হয় জনসাধারণের সঙ্গে, যখন কথা বলছি, যদি একটা মাস্ক থাকে এবং তাতে যদি কথা বলা যায়, আমার মনে হয় সেটাও একটা পাবলিক সিভিলাইজেশন। ঠিক আছে, মাস্ক নিয়ে আমরা অনেক কথা বললাম, এবার আমরা যে বলছি যে আপনি সাথে যে বাংলাদেশের একটা সম্পর্ক, এটা মুক্তিযুদ্ধের সময়কালীন সম্পর্ক বলে আমরা জানি, এইটা একটু বলেন যে কিভাবে আপনার বাংলাদেশের সাথে। আমি 70-তে
বারেলি থেকে কলকাতা আমার ট্রান্সফার হয়েছিল, ওয়্যারলেস অপারেটর ছিল। এবং 71 প্রথম দিকে আমাদের ওখানে আমার অফিসার ডেকে, আমি রেডিওর কাজগুলো করতাম, কারণ আমি ক্লাস 10-এ যখন পড়ি তখন হাতা গরম করে ক্যাসেট ছিল না? হ্যাঁ, ক্যাসেট ছিল, তখন ক্যাসেট ছিল। তো আমি 1963-64-এ ট্রানজিস্টার রেডিও তৈরি করেছি, সুতরাং টেকনোলজি সম্বন্ধে আমার একটু জানা ছিল। সুতরাং আমি আমার টেকনোলজি নিয়ে কাজকর্ম করতাম, ওই অফিসারও জানতেন। এখন ওই যেহেতু আমি যে কোম্পানিতে ছিলাম সেটার কাজ ছিল মনিটরিং করা, ওয়্যারলেস মনিটরিং, সে পুলিশ হোক, আর্মি হোক, নেভিগেশন হোক, নেভি হোক, সমস্ত রেলওয়ে হোক, বিএসএফ, সমস্ত ধরনের মনিটরিং। ইভেন যখন 71-এর আগে পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানের ওয়্যারলেস মনিটরিং করা হতো, কে কি মেসেজ পাঠাচ্ছে। তো যেহেতু মনিটরিং কোম্পানি, ওয়ান রেডিও মনিটরিং কোম্পানি আমার পোস্ট ছিল, আমি টেকনিক্যাল কাজকর্ম করতাম, ওয়্যারলেস অপারেটর হয়েও আমি টেকনিক্যাল। তো আমাদের কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো যে এই যুদ্ধের লড়াইয়ের সারেন্ডার হতে যাচ্ছে, জেনারেল নিয়াজি, লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, আমাদের জেকব, এনাদের কথোপকথন হবে, সেটাকে রেকর্ড করতে হবে। তো ওয়্যারলেসে ট্রান্সমিশন হবে, এটা রেকর্ড করতে হবে। সে যুগে ছিল ক্যাসেট, C90, C60 ক্যাসেট ছিল, এই যে বড় বড় পুল। হ্যাঁ, পুল না, ওই ছোট যে 9 ইঞ্চি, 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি ক্যাসেট, ওই ক্যাসেট দিয়ে রেকর্ড করা হচ্ছে ন্যাশনাল ইভেন্ট। হ্যাঁ, আচ্ছা। তো আমাকে বললো, আর যে আর্মির যে ওয়্যারলেস ইকুইপমেন্ট যেগুলো ছিল, সে যুগে রেকর্ডিং করার কোনো সিস্টেম ছিল না আর্মি, এগুলো আমাকে বলে যে রেকর্ডিং করতে হবে, এই দায়িত্বটা তোমার। তো ওই আপনাকে একটু আগে বললাম, আমি আগে হ্যাঁ বলে দিই, তারপর হচ্ছে আমি খুঁজে বেড়াই কিভাবে করতে হবে। তাই আমি বললাম হ্যাঁ হয়ে যাবে। তো আমাদের কাছে আকাই টেপ রেকর্ডার ছিল, দুটো ক্যাসেট একসঙ্গে রেকর্ডিং করা যায়। এখন তাকে ওয়্যারলেস এর সঙ্গে কানেক্ট করতে হবে, সেই কানেক্টর তো পাওয়া যায় না, বাজারেও পাওয়া যাবে না, আর্মিতেও পাওয়া যায় না। আমি তো আমার অফিসের কাছে পারমিশন নিলাম, ভাই এই ইকুইপমেন্ট যদি খারাপ হয়ে যায় আমাকে যেন পানিশমেন্ট না দেওয়া হয়, কারণ আমি করে দেখবো, যদি হয় খুব ভালো, যদি না হয় তাহলে আমি বলে দেবো হবে না, তবে আমি হবে এটুকু আমি জানি। তাহলে ঠিক আছে, একটা ইকুইপমেন্ট আছে, আমরা বিএলআর করবো, বিয়ন্ড লোকালের বিএল। যখন একটা পারমিশন পেলাম, আমি ইকুইপমেন্ট খুললাম, তার জোড়লাম, কোথায় লাগতে হবে ট্রেস করলাম, সার্কিট ট্রেস করতে কোথায় কানেক্টরটা যেতে হবে, সেখানে কানেকশন করে সোল্ডারিং করে ওটাকে বার করলাম, করে রেকর্ডিং করে দেখলাম, এবং আমার অফিসার খুব হ্যাপি। এবং ওরাকে বললো ঠিক আছে, অমুক দিনে আমরা ফোর্টউইলিয়ামে যাবো। ফোর্টউইলিয়ামে গিয়ে এসে একবার, আমি তো সিপাহি ছিলাম, আমার চারিদিকে যেমন আমরা বসে আছি, একবারে রেড পাট্টা ব্রিগেডিয়ার কর্নেল আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, ইম্পর্টেন্ট একটা রেকর্ডিং হবে, সবাই অপারেশন রুম। এই অপারেশন রুমে আমি যদি রেকর্ডিং না করতাম, আমি জীবনে কোনোদিন ওখানে ঢুকতে পারতাম না। তো যাই হোক, আমি ও রেকর্ডিং করলাম। ওই রেকর্ডিং করার পর রেকর্ডিং ভালো হয়েছিল। তখন আমি অত বুঝতাম না যে এর ইম্পর্টেন্সটা কি। আমার জব আমাকে দিয়েছে, আমার ভালো লেগেছে যে কাজ কেউ পারে না সেই কাজটা আমি করলাম, বাস এইটুকুই। কিন্তু এই রেকর্ডিংটা যে কি মূল্য, সেটা আমি কোনোদিন সেই সময় বুঝতে না, এখানে আসার পরেও আমি জানতাম যে এর মূল্যটা কি। তখন ওইটাকে ওই ক্যাসেট, তখন তার অত ফ্লাইট ছিল না, ওই দুটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট ছিল, তো সন্ধ্যের সময় ওই ক্যাসেট দিল্লিতে পাঠানো হলো। দিল্লির পাঠিয়ে ওনারা শুনলেন যে হ্যাঁ ইট ইজ রিয়েল রেকর্ডিং হয়েছে এবং রিয়েল, এটা ছড়িয়ে গেল। তারপরে হচ্ছে জগজিৎ সিং আরোরা জেনারেল গিয়ে, যেহেতু লেফটেন্যান্ট জেনারেল জেকব জুনিয়র ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, সুতরাং জুনিয়রের সামনে সারেন্ডার হতে পারে না, সেই জন্য আরো জেনারেল আরোরা গিয়েছিলেন এবং সেখানে সারেন্ডার। এবারে আমি এখানে যখন আসি, তখন এই কথাটা আলোচনা করেছিলাম কার সঙ্গে, এবং তখন আস্তে আস্তে বুঝতে পারলাম বাংলাদেশের জন্য, যেহেতু তারপরে ডকুমেন্টারি। এখন
অনেকে বলে আপনার কাছে কোনো রেকর্ড আছে। এখন আরে বাবা, আর্মির অপারেশন রুম থেকে স্যার আমাকে ক্যাসেট হাতেই দেওয়া হয়নি। কারণ ওটা তো আমাকে ওদের ব্ল্যাঙ্ক কাছে। ক্যাসেট দিয়েছে, তারা ওইটুকুই হাতে আমি ক্যাসেট দিয়েছি, তারপর তো আমি রেকর্ড বার করে ওনাদের হাতে দিয়ে আমাকে কি করে দেখে। তো যাই হোক, এটা আমি নিজেকে খুবই গর্বিত মনে করি এখন, যে আমি এমন একটা কাজ করেছি যেটা পৃথিবীতে কেউ ইতিহাসে থাকবে। করেনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই এই এ, এ, মানবতামূলক কাজের জন্য, এবং আশা করি এগুলো কিপ ইট আপ হ্যাঁ, থাকবে, এবং আপনার বিভিন্ন সামাজিক সামাজিক ভাবেও- কাজে তো আপনি দেখুন, যখন কি আপনি বলেছিলেন, আমার মনে হয় আপনিই বলে যে হ্যাঁ, আমার মনে পড়ে ওই এর কাজে, পিন্টু ভাইয়ের ওখানে, যে আমাদের একটা শহীদ মিনার লাগবে। ইয়া, ইয়া। হ্যাঁ, আপনি তো হ্যাঁ, ইয়েও করেছেন। এখন শহীদ মিনার তো আমি কোনোদিন ঢাকা যাইনি, দেখিনি। শহীদ মিনার তৈরি কিভাবে করলাম, এখন সে ছবি তো হচ্ছে, গুগল থেকে ছবি নিলাম, ছেলে আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ছেলেকে আমি যা বলবো সে করবে। আর ছেলে বললো এর একটা ড্রয়িং করে দাও আমাকে। বলবো বাবা আমি দেখিনি, কি করে করবো। আমরা দেখো, তুমি ছবিটা দেখো, এবারে গুগল করে দেখো ওর হাইট কত, ওর প্রপোর্শনেট রেশিও বার করো, এবং তুমি আমাকে এবার ড্রয়িং করে দাও। মানে আমি 6 ফুট হাইটের করছে, 5 ফুট হাইট, তুমি সেই রেশিও অনুযায়ী সে আমাকে ড্রয়িং করে দেয়, আমি তারপর কেটে তৈরি করি। তখন আপনাদের ইয়েতে স্যাটো পার্কে হয়েছিল প্রোগ্রাম, প্রথম ওখানে এলাকায়। এরপরে হচ্ছে কাউন্সিল জেনারেল অফিসও চাইলেন যে আমাদের একটা লাগবে, তারপরে বছর সেখানেও করে দিই। জাতীয় স্মৃতিসৌধ, তারপর স্মৃতিসৌধও করেছি, আপনার সবসময় এখনো আছে, যেটা প্রতি বছর লেটার বাংলাদেশে হয়। এরপরে স্মৃতিসৌধ হচ্ছে কাউন্সিল জেনারেল অফিস, ওগুলো আমাদের ব্যক্তিগত লাগবে, যেটা সবসময় পড়ে থাকবে, এবং সে সাইজ ছোট হবে। আমরা যখন কাউন্সিলের কোনো বড় জায়গা, তখন আপনাকে দিয়ে বড় তৈরি করাবো। কিন্তু যাই হোক, ওটা আমি ছোট তৈরি করে দিয়েছি। এরপরে এখন আর কোনো ঠিক আছে, কিন্তু এই জন্য যে আপনি আমাদের কমিউনিটিতেও, বাংলাদেশি কমিউনিটির মানুষজনের সাথেও আপনার বন্ধুত্ব আছে, এবং অনেক কিছু কাজ করেছেন, এর জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ না, করি। এটা কৃতজ্ঞতার কিছু নেই। যে যখন যা আমার কাছ থেকে আশা করে, এবং আমার ক্ষমতার মধ্যে যদি থাকে, সে ফাইন্যান্সিয়ালি হোক, ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, আমি সবসময় সকলের পাশে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।